বাংলাদেশে যত সমস্যা হয়েছে আমাদের রাজনীতিবিদদের অবিবেচনা প্রসূত বাক্য চয়নের জন্য কিন্তু হয়েছে। মানে ফেসবুকে বিষয়টা তোলার আগে তারা যেহেতু এখন একটা দল করেন, তাদের উচিত ছিল আসলে এটা দলীয় ফোরামে আলোচনা করা। কিন্তু নির্বাচনটা যেন শুধুই নিয়ম রক্ষার কোনো নির্বাচন না হয়। তো আপনি যেই আলোচনার বিষয়বস্তু যেটি যে কে কার মুখোমুখি, এই প্রসঙ্গে আমি বলবো যে আসলে এখন জনগণ অনিশ্চয়তার মুখোমুখি, যেটি 5ই আগস্টের পর থেকে আমরা যে একটা স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম, নতুন বাংলাদেশ, আমরা বাংলাদেশ 2.0 বলছিলাম, তো সেই অনিশ্চয়তাটা এখন জনগণের মধ্যে কিন্তু আবার দেখা দিয়েছে। তো আপনি যে প্রশ্নটি করলেন যে হাসনাত আবদুল্লাহ যে পোস্টটি দিয়েছে, সেই পোস্টটি আসলে কোন প্রেক্ষিতে বা কেন দিয়েছে বা এটা দেওয়া উচিত হয় কি হয়নি সেটা বলার আগে আমি কয়েকটা বিষয় একটু বলতে চাই। যে দেখুন, মানে বাংলাদেশে কয়েকটা বিষয়ে ট্যাবু ছিল যে সেনাবাহিনী বা সেনা প্রধান নিয়ে কোনো কথা বলা যাবে না। কিন্তু কেন যাবে না? সেনাবাহিনী আমাদের একটা প্রতিষ্ঠান, তাকে নিয়ে কেন কথা বলা যাবে না? তার সংস্কারের জন্য, তার জন্য আমাদের কথা বলতে হবে। কিন্তু বাংলাদেশের কোনো রাজনীতিবিদ বা কোনো রাজনৈতিক দল এই সাহসটি দেখায়নি। তো এখনকার এই ছেলেরা যে অন্তত এই পোস্টটা দিয়ে এই সাহসটা দেখিয়েছে, এটার ফল কি হচ্ছে, ভালো কি মন্দ আমি সেটা বলছি না, বাট এই যে সেনাবাহিনীকে ছোঁয়া যাবে না, সেনাবাহিনীকে নিয়ে কথা বলা যাবে না, সেনা প্রধানকে নিয়ে কথা বলা যাবে না, এই সাহসটুকু যে দেখিয়েছে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এখন দেওয়াটা উচিত হয়েছে কিনা। কিন্তু একটা প্রশ্ন চলে আসে যে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি সব বিষয়ে বিশ্লেষণধর্মী মতামত আসে, সেটি এক ধরনের সংঘাত। আমি আসছি। দেখুন, রাজনীতি এমন একটা বিষয়, এই যে ছেলেগুলো, ওদের বয়স আপনি যদি একটু চিন্তা করুন, তারা তো সদ্য রাজনীতিবিদ হয়ে উঠছে। এখন কোন কথাটা কোন প্রেক্ষিতে বলতে হবে, যে প্রজ্ঞার যে বিষয়টা, উইজডমের যে বিষয়টা, সেটা কিন্তু ওদের মধ্যে এখন শব্দের ব্যবহারগুলো, গঠনমূলক সমালোচনাগুলো, আমি একটা প্রাইভেট ডিসকাশনকে কিভাবে তুলে ধরবো। এবং দেখেন, সার্জিস এবং হাসনাতের দুজনের বক্তব্যটার আপনি যদি দুটা মিলিয়ে পড়েন, বিষয়বস্তু মানে ফ্যাক্ট কিন্তু সেম, যে হ্যাঁ একটা আলোচনা হয়েছে। এখন ধরুন যে একটা আলোচনার পরে একজন মুরব্বী হিসাবে আমি আমার স্নেহতুল্য একটা ছাত্রকে যদি কিছু একটা বলি যে বাবা তুমি কেরিয়ারের জন্য এই কাজ করো, এটা করো না, এটা করা যাবে না, বা একটু ভাবো এই করা যাবে না, আমি কিন্তু একটা পরামর্শের মতো করে কথা বলছি, কিন্তু দ্যাট ইজ নট মাই কমান্ড। এখন একজন ধরে নিয়েছে দ্যাট ইজ দ্য কমান্ড, বাট আরেকজন বলছে না, এটা ছিল একটা পরামর্শ। এখন আমি মনে করি দুজনেই, মানে ফেসবুকে বিষয়টা তোলার আগে তারা যেহেতু এখন একটা দল করেন, তাদের উচিত ছিল আসলে এটা দলীয় ফোরামে আলোচনা করা। এই বিষয়টা নিয়ে আমি একটু যুক্ত করে দিই। কিছুক্ষণ আগে আমি একটি জাতীয় দৈনিকের অনলাইনে একটা নিউজ দেখছিলাম যে মানে এই বিষয়টা নিয়ে কিন্তু দলের মধ্যে এক ধরনের অস্বস্তি, এবং দলের বেশ কিছু নেতাকর্মী এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, এবং তারা বলছেন এটি নিয়ে কোনো আলোচনা হয়নি। পাশাপাশি তারা এও বলছেন এটি আসলে ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের একটা পদক্ষেপ বা এই ধরনের একটা কিছু হতে পারে। আমি এটাই বলছিলাম যে তারা যেহেতু এখন একটা দল করেন, তারা এখন বিচ্ছিন্ন কোনো ব্যক্তি না, তারা দলীয় ফোরামে আলোচনা করে এটা দলের একটা বক্তব্য, স্ট্যান্স তাদের দেওয়া উচিত ছিল। এবং একটা জরুরি প্রশ্ন এখানে, যে এনসিপির কর্তৃপক্ষ, মানে দ্যাট মিনস নেতৃস্থানীয়, তারা জানে না যে ওনারা যে দুজন মিটিং করেছেন, এটা কিন্তু একটা অবজেকশনেবল বিষয়। যে তারা এখন একটা দলের নেতা, তারা যখন একটা সেনা প্রধানের সাথে মিটিং করবেন, সেটা প্রাইভেট থাকে না, সেটা দলীয় প্রতিনিধিত্ব সেখানে থাকার কথা, কিন্তু দল সেটা জানে না। তো এই জায়গাটাতে আমার মনে হয় তার দলীয় শৃঙ্খলার একটা বিষয় আছে, এবং কোন কাজটি কখন কিভাবে করতে হবে তারা আসলে সেটা এখন করে উঠতে পারে। যদি আমি একটু আপনাকে উদাহরণস্বরূপই বলি, যে আমরা তো আসলে বিরতির সময় অনেক ধরনের কথাই আসলে বলি, অফ দ্য রেকর্ড অনেক ধরনের গল্প হয়, ক্যাজুয়াল অনেক কথা হয়। মানে এই মানে রাজনীতি যারা করেন তাদের আসলে এই বিবেচনাবোধটা কতটুকু থাকা জরুরি, যে মানে কতটুকু আসলে কোন কথাটা কিভাবে বলতে হবে, কারণ একটা শব্দের ব্যবহার কিন্তু অনেক বড় ধরনের ইস্যুও তৈরি করতে পারে। এই বিবেচনাবোধটা কতটুকু। এবং দেখেন যে বাংলাদেশে যত সমস্যা হয়েছে আমাদের রাজনীতিবিদদের অবিবেচনা প্রসূত বাক্য চয়নের জন্য কিন্তু হয়েছে। এটা এই ছেলেদেরকে শুধু আমরা দোষ দিচ্ছি কেন? গত যে আমলে যেটার জন্য আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, সেখানে যে মন্ত্রীরা, প্রধানমন্ত্রী যে শব্দ চয়ন করেছে, সেটারও তো দায় আছে, তাই না? সো রাজনীতিবিদদের মধ্যে এই প্রজ্ঞার বরাবরই একটা অভাব। তারা ছোট, এখন তাদেরকে আমরা দোষ দিতেই পারি, কিন্তু আমাদের কিন্তু মুরব্বী রাজনীতিবিদদের মধ্যে এই সমস্যাটি আছে, যে কোথায় কোন কোন সিচুয়েশনে কোন কথা বলতে হবে। আমার শ্রদ্ধেয় শরীফ ভাই একটা কথা বলছেন যে আমাদের কিছু প্রতিষ্ঠানকে ধ্বংস করা যাবে না, পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন, এগুলোকে আসলে প্রতিষ্ঠান হিসেবে রাখতে হবে। বিনয়ের সাথে আমি বলবো যে এই প্রতিষ্ঠানগুলো আসলে ধ্বংস হয়ে গেছে। সেনাবাহিনী এখন কোনো প্রতিষ্ঠান হিসাবে, হ্যাঁ তারা 5ই আগস্টে আমাদের জন্য ভূমিকা রেখেছে, ছাত্র জনতার উপর গুলি চালায়নি, কিন্তু এটাও তো সত্য 13 সালে নির্বাচনে, 18 সালে নির্বাচনে, 24 নির্বাচনে কিন্তু সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়ায়নি, তারা রাতের ভোটকে থামাতে পারেনি। তাহলে আমরা কিভাবে বলি যে সেনাবাহিনী এখনো ভালো আছে? সেনাবাহিনী, র্যাব, পুলিশ সব ধ্বংস হয়ে গেছে। যদিও আমরা শুধু নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দিয়েছে, বা নির্বাচন হলেই দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে, বিষয়টা সত্য না, কিন্তু আপনাকে কিন্তু গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে গেলে নির্বাচন লাগবে। তো
আমি ব্যক্তিগতভাবে, এবং ডক্টর ইউনূস কিন্তু বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বর বা জুনের মধ্যে কিন্তু নির্বাচন হবে। সো আমি সেই জায়গাতে আস্থা রাখতে চাই যে নির্বাচনটা আমাদের ডিসেম্বর বা জুনের মধ্যেই হওয়া উচিত, কিন্তু নির্বাচনটা যেন শুধুই নিয়ম রক্ষার কোনো নির্বাচন না হয়। আবার এই যে আমরা যে অফ দ্য টপিক যে আলোচনাগুলো শুনছি, যে আসন ভাগাভাগি, কে নির্বাচনে প্রধান বিরোধী দল হবে, কে সরকারি দলে যাবে, এই আলোচনাগুলো কিন্তু গণতন্ত্রের জন্য সুখকর নয়। তার মানে এই এরকম একটা পাতানো নির্বাচন যদি আরেকবার করি আমরা, তাহলে সেই নির্বাচন কি জনগণকে আসলেই গণতন্ত্র দিবে, নাকি গণতন্ত্রের আড়ালে আবারও আমরা স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছি?